দেশে করোনা ভাইরাস সংক্রমিত হবার আগ থেকে সামনের সারিতে থেকে কাজ করে আসছেন চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। ঠিক একইভাবে নীরবে নিভৃতে কাজ করে আসছেন অন্যান্য বিজ্ঞানীরাও। এর মধ্যে রয়েছেন মাইক্রোবায়োলজিস্ট বা অণুজীব বিজ্ঞানীরাও। তারা মূলত এই করোনা ভাইরাসের গতি প্রকৃতি নিয়ে গবেষণা করেন। একই সঙ্গে করোনা ভাইরাসের নমুনা কিভাবে পরীক্ষা করতে হবে বৈজ্ঞানিক উপায়, সেই বিষয়েও মেডিকেল টেকনোলজিস্টদের তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন। অনেক স্বেচ্ছাসেবী রয়েছেন যারা এই কাজটি করে আসছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন ল্যাবে। মূলত আজকে এই স্বেচ্ছাসেবী যারা অণুজীব বিজ্ঞানী রয়েছেন তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা নিয়ে আজকে আমরা আলোচনা করব সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কোভিড-19 ও স্বেচ্ছাসেবী অণুজীব বিজ্ঞানী। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ারা বেগম। একই সঙ্গে তিনি বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে আরও উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড-19 টেস্টিং ল্যাবের অণুজীব স্বেচ্ছাসেবী অভিরূপ সাহা প্রীতম। একই সঙ্গে উপস্থিত থাকবেন শেখ হাসিনা ক্যান্টনমেন্ট বরিশালের কোভিড-19 টেস্টিং ল্যাবের অণুজীব স্বেচ্ছাসেবী ও ট্রেইনার তালাল হোসেন। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সিনিয়র সায়েন্টিফিক অফিসার দেবজ্যোতি মুখার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। প্রথমে আমি যেতে চাচ্ছি ডক্টর আনোয়ারা বেগমের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো একটা সোসাইটি মাইক্রোবায়োলজিস্ট, কোভিড-19 দেশে শুরু হবার প্রথম থেকেই কি ভূমিকা পালন করছেন আসলে আপনারা মাইক্রোবায়োলজিস্ট এবং একই সঙ্গে আপনাদের সোসাইটি? আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল 24-কে আমাদেরকে আমন্ত্রণ এবং সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। প্রথমে আমি যেটা বলতে চাই, বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট এটা একটা সরকারি রেজিস্ট্রিকৃত সোসাইটি, যা 1976 সালে তার যাত্রা শুরু করেন। আমাদের এই সোসাইটির দীর্ঘ 44 বছরের একটা ইতিহাস আছে। তো প্রথম থেকে যখন কোভিড-19 সংক্রমণ শুরু হয়, 31শে ডিসেম্বর চায়নাতে যখন প্রথম সেটা ঘোষণা দেওয়া হলো যে করোনা ভাইরাস দিয়ে এরকম সংক্রমণ হচ্ছে, অণুজীব বিজ্ঞানী হিসাবে আমরা তখন যে জিনিসটা চিন্তা করলাম যে আস্তে আস্তে যেহেতু এটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে, সেটা বাংলাদেশেও সংক্রমিত হতে পারে। সেই চিন্তা থেকে, এবং করোনা ভাইরাস যেহেতু একটা অণুজীব, এবং এই অণুজীব বিজ্ঞান বিভাগে আমরা সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবের সাধারণ বৈশিষ্ট্য, তাদের কিভাবে সেগুলাকে শনাক্ত করতে হয়, কিভাবে তারা রোগ বিস্তার করে, কিভাবে সেগুলোকে প্রতিরোধ করা যায়, এই বিষয়গুলো খুব বিস্তারিত করে। তো সেই সংখ্যা থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি একসাথে একটা অ্যাওয়ারনেস সেমিনার করি, করোনা ভাইরাস কিভাবে মোকাবেলা করা যাবে বাংলাদেশে যদি সেটা সংক্রমিত হয়। এবং সেখানে আমন্ত্রিত ছিল আমাদের ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের একজন গ্রাজুয়েট, যে এখন আইসিডিডাব্লিউ বায়োলজি ডিভিশনের হেড, ডক্টর মোস্তাফিজুর রহমান, এবং বিএসএমইউর বায়োলজির প্রধান ডক্টর সাইফুল্লাহ মুন্সি, যিনি ওনারা আমাদের অনেকটা বন্ধুবর। এবং সেটা একদম ফেব্রুয়ারির ফার্স্ট উইকে 3 তারিখে সেটা আমরা করি, এবং সেটা সমস্ত বাংলাদেশের মধ্যে প্রথম অ্যাওয়ারনেস একটা সিম্পোজিয়াম ছিল। তো সেটা করার পরে তারপর থেকে তো আমরা অণুজীব বিজ্ঞান হিসাবে চিন্তা করছিলাম যে আমাদের আসলে কি কি করণীয় আছে। তো প্রথম যখন মার্চের 8 তারিখে বাংলাদেশে 3 জন করোনা রোগী শনাক্ত হয়, শনাক্ত হওয়ার পরে আস্তে আস্তে যখন সেই সংক্রমণটা বাড়তে থাকে, তখন আমাদের যে গ্রাজুয়েট মাইক্রোবায়োলজিস্টরা আছেন এবং কিছু হসপিটাল বা চিকিৎসা বিশ্ববিদ্যালয় যারা আমাদের সাথে ক্লোজলি পার্সোনালি কাজ করেন, তাদের আমাদের বিভাগের রিয়েল টাইম পিসিআর এর সুবিধা এবং আমাদের গ্রাজুয়েটদের দক্ষতা সম্বন্ধে তাদের একটা ধারণা ছিল। এবং অনেক চিকিৎসক আছেন যারা আমাদের বিভাগে তারা পিএইচডিও করছেন। তো সেই কানেকশন থেকে পার্সোনালি তারা আমাদের সাথে যোগাযোগ করা শুরু করেন, এবং সেখানে আমাদের ভলেন্টিয়াররা কাজ করা আস্তে আস্তে স্বেচ্ছাশ্রম দিতে শুরু করে। এবং একটা পর্যায়ে যখন সেই সংখ্যাটা বাড়তে থাকলো এবং সংক্রমণের সংখ্যাও বাড়তে থাকলো, তখন আমরা তাদেরকে আরো বেশি দক্ষ বা প্রশিক্ষিত করার জন্য কিছু অনলাইন ওয়ার্কশপ করি সোসাইটির পক্ষ থেকে। সেগুলা ছিল যে কিভাবে কোভিড-19 ডিটেকশন করা যায় বাই রিয়েল টাইম পিসিআর, তাদের বায়োসেফটি এবং বায়োসিকিউরিটি, এগুলা নিয়ে আমরা কিছু অনলাইন ওয়ার্কশপ করি তাদেরকে আরো বেশি প্রশিক্ষিত করার জন্য। যেহেতু আমাদের গ্রাজুয়েটরা শ্রম দিচ্ছিল বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল,
তো তাদের কিছুটা জীবনের ঝুঁকি তো ছিল, যদি তারা সংক্রমিত হয় তাদের কি হবে, তারা কিভাবে অর্থনৈতিক সুবিধা বা কিভাবে সুবিধাগুলো পাবে, সেগুলো নিয়ে আমরা সোসাইটি থেকে কাজ করছিলাম। তো সেই বিষয়টা থেকে আমরা তখন ডিসি হেলথের সাথে, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করি, যে যেহেতু এখন আমাদের অণুজীব বিজ্ঞানীদের নিয়োগ বা স্বাস্থ্য খাতের নিয়োগের বা পদায়নের কোনো সুযোগ নাই, তো অন্তত পক্ষে স্বেচ্ছাসেবক হিসাবে যেন আমাদের এই ছেলে মেয়েদের গুলাকে তারা একটা রিকগনিশন দেয়। আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর আমাদের একটা রিকগনিশন দেয় যে আমাদের যে গ্রাজুয়েটরা বা স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জায়গায় কাজ করছে, তারা কোভিড-19 ডিটেকশনে কাজ করতে পারবে, ল্যাব সেট আপ করতে পারবে, এবং মেডিকেল যে পার্সোনাল আছে যারা এইসব শনাক্তকরণের সাথে জড়িত, তাদেরকে তারা ট্রেনিংও দিতে পারবে। তো এই এই একটা স্বীকৃতি আসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আসার পরে তারপরে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেমেয়েরা আরো বেশি যুক্ত হতে থাকে। এখন আপনি জানেন যে এখন পর্যন্ত প্রায় 70টা ল্যাবে কোভিড ডিটেকশন হয়। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। এবং এই 4টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল অণুজীব বিজ্ঞানী স্বেচ্ছাসেবকরাই কাজ করছেন। তাদের নিজের দক্ষতা বলে টেস্টিং হতে শুরু করে, স্যাম্পল প্রসেসিং হতে শুরু করে, ডাটা অ্যানালিসিস করে, রিপোর্ট তৈরি করা, সবকিছু তারা নিজেরাই ইন্ডিভিজুয়ালি তারা ম্যাডাম আপনাকে থামাতে হচ্ছে ম্যাডাম, আপনার কাছে আবার আসবো। যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন তাদের একটু অভিজ্ঞতা, তাদের একটু কথা শুনতে চাচ্ছি। প্রথমে যেতে চাচ্ছি অভিরূপ সাহা প্রীতম, আপনার কাছে। আপনি একটু বলবেন যে আসলে আপনি তো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন, আপনার অভিজ্ঞতাটা কি একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24 কে আজকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আহ, আসলে আমি হচ্ছে কোভিড-19 নিয়ে অনেক শুরু থেকে কাজ করছিলাম এবং বিভিন্ন জায়গায় ল্যাব সেট আপ এবং বিভিন্ন জায়গায় ডাক্তার বা টেকনোলজিস্ট তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কাজ করছিলাম। আহ, একটা কথা অবশ্যই আমি শুরুতে বলে রাখি, আমি ঢাকা ইউনিভার্সিটি অণুজীব বিজ্ঞান বিভাগের একজন প্রাউড গ্রাজুয়েট, এবং আমি আমার ডিপার্টমেন্টের শুরু থেকে এই ধরনের প্যান্ডেমিক ডিজিজ এবং সেই সম্পর্কিত ল্যাব সেট আপ সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান এবং দক্ষতা অর্জন করি। আহ, প্রধানত যে বিষয়টা হচ্ছে যে এই ধরনের ল্যাব সেট আপ করতে সাধারণত BSL-3 বা বায়োসেফটি লেভেল 3 এই জাতীয় ল্যাবের অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে এই ধরনের ল্যাব মেনটেন করা একটু কষ্টকর, সেজন্য যেটা করা হয় আমরা হচ্ছে BSL-2+ এই ধরনের ল্যাব মেনটেন করি। তো BSL-2+ এর যে ল্যাবটা, সেটা অ্যাকচুয়ালি দুইটা পোর্শন থাকে, একটাকে বলা হয় কোর পোর্শন, একটাকে বলা হয় অ্যান্সিলারি পোর্শন। তো মেইন যে ল্যাবের পোর্শনটা সেটা হচ্ছে কোর পোর্শন। তো এটা হচ্ছে তিনটা পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে আপনার স্যাম্পল প্রসেসিং রুম, যেখানে হচ্ছে স্যাম্পল হ্যান্ডলিং করা হয় এবং বায়োসেফটি ক্যাবিনেট, ভর্টেক্স মেশিন, সেন্ট্রিফিউজ মেশিন এক্সেট্রা এগুলো সেট আপ করা হয়। এট দ্য সেম টাইম এখানে স্যাম্পল প্রসেস করে সেটা হচ্ছে রিয়েজেন্ট মিক্স করা হয়, সেটা হচ্ছে রিয়েজেন্ট মিক্সিং রুমে। এন্ড আফটার রিয়েজেন্ট মিক্সচার এটাকে হচ্ছে পিসিআর রুমে, পিসিআর এর মেশিনে রান দেওয়া হয়। তো এইভাবে হচ্ছে টোটাল প্রসিডিউরটা হ্যান্ডেল করা হয়। তো এখানে একটা জিনিস হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ বলা হ্যাঁ প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ জি, এখানে একটা একটা জিনিস অবশ্যই বলা প্রয়োজন যে আপনাকে এই ল্যাব সেটআপটা এমন ভাবে করতে হবে যাতে করে ল্যাবের মধ্যে বায়োসেফটিটা মেনটেন থাকে, অর্থাৎ যে বা যারা কাজ করবে তাদের নিজেদের সেফটি যাতে বজায় থাকে এবং সেই সাথে ল্যাবের মধ্যে যাতে কোনো রকম কন্টামিনেশন না হয়। কারণ একটা কন্টামিনেটেড ল্যাব থেকে আপনি দেয়ার ইজ এ হিউজ চান্স যে সেখানে একটা ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ রেজাল্ট হতে পারে। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে বাংলাদেশে এমন কিছু ল্যাব হয়েছে এর মধ্যে যে যেখানে কন্টামিনেশন হয়েছে বা সেখানে কর্মরত কর্মীরা হচ্ছে বিভিন্নভাবে ইনফেক্টেড হয়েছে। সঙ্গত কারণে আমি প্রতিষ্ঠানগুলোর নাম বলছি না। সুতরাং যে জিনিসটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং এখানে, যে এই ধরনের কাজগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন এবং একটা সিস্টেমিক ওয়ে বজায় রাখাটা। যে জিনিসটা অ্যাকচুয়ালি এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে ডাক্তার বা টেকনোলজি যারা আছে তারা অ্যাকচুয়ালি এই কাজগুলোর সাথে খুব একটা কমফোর্টেবল না, বিকজ অফ দেয়ার লেস এক্সপিরিয়েন্স ইন দিস পার্সপেক্টিভ। সো যেটা হচ্ছে সেজন্য হচ্ছে আমরা যারা অনুজীব বিজ্ঞানীরা রয়েছে তারা একদম শুরু থেকে বিভিন্ন জায়গায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হুম। কাজ করে আসছে বিভিন্ন জায়গায়, বিকজ উই বিলিভ যে বিইং আ মাইক্রোবায়োলজিস্ট ইজ আ কমিটমেন্ট টু দ্য সোসাইটি। এন্ড সেই সাথে আমি এও মনে করি বিভিন্ন জায়গায় ল্যাব সেট আপ বা ট্রেনিং দিতে দিতে আমার এই উপলব্ধিটা হয়েছে যে লাইক এই ধরনের BSL-2+ জাতীয় ল্যাব এটা অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশে বিভিন্ন জায়গায় না, এটা আসলে প্রত্যেক জেলা উপজেলায় করা উচিত। এবং সেই প্রত্যেকটা জায়গাগুলোতে ল্যাব ইনচার্জের জন্য অবশ্যই একজন মাইক্রোবায়োলজিস্ট রাখা অত্যন্ত প্রয়োজন। কারণ বিকজ আপনি যদি একটা মেশিন বা ল্যাব যদি ঠিকমতো যদি হ্যান্ডেল বা মেনটেন যদি না করেন, সেটা হচ্ছে বেশি দিন আপনি কভার করতে পারবেন না। এবং আরেকটা জিনিস বলাটা অত্যন্ত প্রয়োজন মনে করি যে প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোতে একটি BSL-3 বা একটা অ্যাডভান্স ল্যাব
অত্যন্ত প্রয়োজন, যার মাধ্যমে আমরা ইন ফিউচারে কোভিড না হোক, কোভিড এর মতো অন্যান্য প্যান্ডেমিক গুলো ডিজিজ কিভাবে মোকাবেলা করতে হয় সে সম্পর্কে রিসার্চ করতে পারি, ভ্যাকসিন প্রোডাকশন করতে পারি। বড় সম্পূর্ণ ভঙ্গিতে হচ্ছে এই জিনিসগুলো যাতে মোকাবেলা করতে পারি সে সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা যাতে অর্জন করতে পারি। পরিশেষে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই আকুতি এবং এই অনুরোধ থাকবে যাতে এই ধরনের ল্যাব বাংলাদেশে আরো বেশি করে প্রতিষ্ঠা করা হয়। অভিরুষা, আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাই আপনার সময়চিটি বিরতির পর আজ যে স্বেচ্ছাসেবী রয়েছেন আরও দুজন, তাদের সঙ্গে আমি কথা বলবো, একই সঙ্গে কথা বলবো ম্যাডাম আনোয়ারা বেগমের সঙ্গে। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, সময় হলো একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো কোভিড-19 ও স্বেচ্ছাসেবী অনুজীব বিজ্ঞানী এই আলোচ্য বস্তু নিয়ে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি কোভিড-19 ও স্বেচ্ছাসেবী অনুজীব বিজ্ঞানী এই বিষয়বস্তু নিয়ে। এই পর্যায়ে আমি যেতে চাচ্ছি ডক্টর আনোয়ারা বেগমের কাছে। ডক্টর আনোয়ারা বেগম, আপনি বলছিলেন স্বাস্থ্য খাতে মাইক্রোবায়োলজিদের নিয়োগ অথবা পদায়নের সুযোগ নেই, সেরকম অর্গানোগ্রাম নেই, ব্রেইন ড্রেন হচ্ছে, এইসব মেধাবী মাইক্রোবায়োলজিস্টরা তারা দেশের বাইরে চলে যাচ্ছে। সার্বিক বিষয়ে আপনার মূল্যায়নটা কি, আসলে আপনাদের কাছে প্রত্যাশাটা কি এখন? এই মুহূর্তে কোভিড-19 আসলে আমাদের যে জিনিসটা অনুধাবন করতে সাহায্য করলো, যে এই ধরনের প্যান্ডেমিক মোকাবেলার জন্য, প্যান্ডেমিক ডিজিজ যেগুলো হাইলি কন্টাজিয়াস এবং সংক্রামক, সেই ধরনের ক্ষেত্রে আসলে একটা সমন্বয় করে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা চিকিৎসক তারা অত্যন্ত, যেটা আমি বলি যে তারা অত্যন্ত স্বাস্থ্য সেবার সাথে সাহসিকতার সাথে এই জিনিসটা মোকাবেলা করছেন। কিন্তু যদি আমরা বলি যে এই চিকিৎসার পিছনে যে কারণগুলা, যে ভালো একটা চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার জন্য যে জিনিসটা দরকার, সেটা একটা প্রথম যেটা একদম যদি আমরা বলি যে প্রাথমিক, সেটা হলো যে রোগ শনাক্তকরণ। তো এই কাজটাতে আমাদের অণুজীব বিজ্ঞানীরা একদম প্রথম বর্ষ থেকে তারা বিভিন্ন ধরনের তাত্ত্বিক এবং ব্যবহারিক, এবং আপনি খেয়াল করে দেখবেন যে এখন কিন্তু আস্তে আস্তে ডিজিজ শনাক্তকরণের ক্ষেত্রে প্রচলিত যেই ব্যবস্থাগুলো আছে বা পরীক্ষাগুলো আছে, সেগুলা কিন্তু আস্তে আস্তে বাদ দিয়ে মানুষ এখন কম সময়ে কত সুন্দরভাবে বা কত 100% শতভাগ ডিজিজটাকে শনাক্তকরণ করা যায়, সেই জন্য কিন্তু বিভিন্ন মলিকিউলার টেকনিক্স এর দিকে ঝুঁকি বেশি মানুষের বা ঝুঁকছে। তো সেই ধরনের টেকনিক্স গুলো একটা যেমন রিয়েল টাইম পিসিআর, তো সেগুলা আমরা অণুজীব বিজ্ঞান বিভাগে একদম ফার্স্ট ইয়ার থেকে তাদেরকে ব্যবহারিক এবং তাত্ত্বিক দুইটা বিষয় তাদেরকে দক্ষ করে তুলি। এই জন্য যদি একটা সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে একটা কাঠামো থাকবে, যেটাকে আমরা যদি বলি যে গবেষণা নির্ভর একটা স্বাস্থ্য ব্যবস্থা, যেমন অণুজীব বিজ্ঞানীরা সেখানে গবেষণা করে রোগের গতি প্রকৃতি, তাদের ধরন, তারপর কত কম সময়ে সেগুলাকে শনাক্ত করা যায়, সেগুলা যদি চিকিৎসকদের কাছে এর সাথে সমন্বয় করে নিরূপণ করতে পারেন, তাহলে আমার যেটা মনে হয়, আমি যেটা মনে করি যে চিকিৎসকরাও সেগুলাকে সুন্দরভাবে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে সাহায্য করবে। এবং মলিকুলার ডায়াগনস্টিক নির্ভর যদি একটা সায়েন্টিফিক কমিউনিটি ডাক্তারদের সাথে, যেটাকে আমরা যদি বলি যে একটা সহ অবস্থান তৈরি করা যায়, অর্গান একটা কাঠামো তৈরি করে, সেখানে অনেকটা আইইডিসিআর এর যে কাঠামোটা আছে, যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, তারপরে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, সেভাবে যদি একটা প্রত্যেকটা হসপিটালের সাথে, প্রত্যেকটা হসপিটাল স্পেশালি যেগুলো বিশ্ববিদ্যালয় চিকিৎসা প্রতিষ্ঠান আছে, সেগুলোর সাথে যদি একটা সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা যায় মাইক্রোবায়োলজিস্ট এবং ডাক্তারদের মধ্যে, তাহলে আমার মনে হয় যে একটা আমরা দৃঢ় এবং শক্ত স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে পারবো, যা ভবিষ্যতে আমাদের এই ধরনের প্যান্ডেমিক ডিজিজ গুলাকে মোকাবেলার জন্য একটা প্রস্তুতিও থাকবে। এটা একটা প্রস্তুতি থাকবে এবং মলিকিউলার ডায়াগনস্টিকে আমাদের যে পার্সোনাল গুলো আছে তাদেরকে আরো দক্ষ করে তুলতে পারবে আমাদের অণুজীব বিজ্ঞানীরা চিকিৎসকের সাথে সমন্বয় করে কাজ করবে। ডক্টর আনোয়ারা বেগম, আপনার কাছে আবারও আসবে, আমাদের সঙ্গে থাকুন। এবার আমি যেতে যাচ্ছি তালাল হোসেনের কাছে, যিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, যেখানে টেস্টিং ল্যাব করা হয়েছে সেখানে। তালাল হোসেন, আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 টেস্টিংয়ের ক্ষেত্রে অনেক ফলস রিপোর্ট আসে, নেগেটিভ রিপোর্ট আসে, একই রিপোর্ট আবার দুই রকম আসে। তো আরটিপিসিআরের ক্ষেত্রে এরকম হচ্ছে কিসের জন্য, অথবা এখানে মেডিকেল টেকনোলজিস্টের দায় কতটুকু রয়েছে, অথবা কি অবস্থা আসলে? ধন্যবাদ। কোভিড-19 শনাক্তকরণে হচ্ছে প্রত্যেকটি ধাপই খুবই ক্রিটিক্যাল। এই প্রত্যেকটা ধাপে হচ্ছে দরকার অনেক দক্ষতা, যেটা হয়তো মেডিকেল টেকনোলজি থেকে নাই। তাদের হয়তো ইচ্ছা আছে, চেষ্টা আছে, কিন্তু তাদের হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা নাই যে তারা দক্ষভাবে এই
কাজগুলো করতে পারবে। আমি একটা এক্সাম্পল দিই, যদি হচ্ছে স্যাম্পল কালেকশন, যেটা নমুনা সংগ্রহ, সেখানে হচ্ছে কটন সফটওয়্যার দিয়ে হচ্ছে আপনার নাকে দিয়ে ঢুকে তারপর নিতে হয় নমুনাটি। যদি আপনি এখানে ভুল করে যদি হচ্ছে নাকের পিছন পর্যন্ত না নেন, তাহলে ভাইরাসটা হচ্ছে আপনার সাবের ভিতরে আসবে না, তখন এটা আপনি শনাক্তও করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার ফলস নেগেটিভ আসবে। দ্বিতীয়ত, যখন হচ্ছে আপনি নমুনাটা সংগ্রহ করলেন, তখন আপনি ল্যাবে নিয়ে আসলেন, ল্যাবে নিয়ে এসে এই নমুনাটা আসছে স্যালাইন অথবা বিটিএম এ। এই বিটিএম থেকে হচ্ছে আপনার 10 মাইক্রোলিটার হচ্ছে একটা পাইপেট নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়ে খুব খুব সাবধানে ওয়েলের ভিতরে দিতে। ওয়েলগুলো হচ্ছে আপনার টিউব ওয়েলে আসে, সেগুলো হচ্ছে ছোট ছোট টিউব। সেই টিউবগুলোতে একটা একটা করে স্যাম্পল দিয়েছে, এবং আপনি 94টা স্যাম্পল একবার রান করতে পারবেন। আপনি ধরেন হচ্ছে একটা পজিটিভ স্যাম্পল, একটা নেগেটিভ স্যাম্পল। আপনার যদি এই দক্ষতাটা না থাকে যে হচ্ছে আমি স্যাম্পলগুলো কিভাবে দিব, তাহলে পজিটিভ স্যাম্পল নেগেটিভ স্যাম্পল আসতে পারে, তখন হচ্ছে আপনার ফলস পজিটিভ আসতে পারে। সেম হচ্ছে আপনি যখন এই টিউবগুলো হচ্ছে মেশিনে দিবেন, এই কিট, আমরা যখন শুনি কিট, এই কিটটা কিন্তু কোনো প্রেগনেন্সি কিট না, এগুলো হচ্ছে একটা রিয়েজেন্টের মতো আসে। এই রিয়েজেন্টগুলো হচ্ছে আপনার লিকুইডটা হচ্ছে আপনার স্যাম্পলের সাথে অ্যাড করে তারপর হচ্ছে মেশিনে লোড করতে হয়। মেশিন হচ্ছে আরটিপিসিআর মেশিন। যখন হচ্ছে আপনি টিউবটা রেডি করলেন, আপনি স্যাম্পলের রিয়েজেন্ট অ্যাড করলেন, তারপর আরটিপিসিআর মেশিনে দিলেন, তারপর হচ্ছে এটা ধরেন 1 ঘন্টা 45 মিনিট পর আপনাকে একটা রেজাল্ট দিবে। এই রেজাল্টটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ হচ্ছে দেখায় না মেশিনটা হচ্ছে আপনাকে গ্রাফ দেখাবে। গ্রাফগুলো হচ্ছে লগারিদমিক গ্রাফ। এই গ্রাফগুলোকে আপনাকে অ্যানালিসিস করে বলতে হবে এটা পজিটিভ না নেগেটিভ। এই অ্যানালিসিস করতে আমার ব্যক্তিগতভাবে 2-3 বছর লেগেছিল শিখতে। আর আমার তাদেরকে মেডিকেল টেকনোলজি বা ডাক্তারকে শেখাতে হয়েছে 2 দিন বা 3 দিন ধরে। এই 2 দিন আর 3 দিনে হচ্ছে আপনি 3-4 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করা পসিবল না, শেখানো সম্ভব না। সেই ক্ষেত্রে হচ্ছে রেজাল্ট অ্যানালিসিস আপনার সমস্যা হলে তখন ফলস পজিটিভ ফলস নেগেটিভ দুটোটা হতে পারে। আর এর বাদে হচ্ছে কিটের যে ব্যাপারটা, কিটটা আসতেছে আমাদের চায়না থেকে, এই কিটটার মধ্যে যদি সমস্যা থাকে তাহলেও ফলস পজিটিভ নেগেটিভ থাকতে পারে। তালাল হোসেন, একটি বিষয় এখন তো আরটিপিসিআর পদ্ধতিতে টেস্ট করা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছে এটি র্যাপিড অ্যান্টিজেন ব্যবহার করার ক্ষেত্রে, তো এখানে আপনার বক্তব্য আছে কিনা, সুবিধা অসুবিধাটা কি আসলে? র্যাপিড অ্যান্টিজেন আমার জানার মধ্যে এখন পর্যন্ত WHO সিডিসি দ্বারা হচ্ছে এখন অনুমোদন পায়নি, কারণ এটা স্পেসিফিসিটি ও সেন্সিটিভিটি অনেক কম। মানে হচ্ছে আপনার ফলস পজিটিভ ফলস নেগেটিভ অনেক বেশি আসে অ্যান্টিবডি টেস্টিং এর। কিন্তু অ্যান্টিবডি টেস্টিং আবার প্রয়োজন যখন হচ্ছে আপনি দেশটাকে খুলতে চাবেন, লকডাউন যখন একদমই ছাড়তে চাবেন, তখন আপনি জানতে চাবেন যে হচ্ছে আমার দেশে কয়জন হচ্ছে এটা কোভিড-19 হচ্ছে ইমিউনিটি পেয়ে গেছে, যাদের আবার কোভিড-19 হবে না, তখন হচ্ছে আপনি অ্যান্টিবডি টেস্টিংটা দরকার। কিন্তু আপাতত যখন হচ্ছে আপনি কোভিড-19 শনাক্তকরণ করার চেষ্টা করছেন, তখন হচ্ছে অ্যান্টিবডি টেস্টিংটা দরকার, বা আপনি ইউজও করতে পারবেন না, যদিও অ্যান্টিবডি টেস্টিং অনেক ফাস্ট, অনেক চিপ। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, বিশেষ করে দেবজ্যোতি মুখার্জি। বিরতির পর আপনার কাছে আমরা আবার আসবো। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এই সময়টাতে স্বেচ্ছাসেবী যারা মাইক্রোবায়োলজিস্ট রয়েছে তারা কিভাবে কাজ করছেন। বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলি এই বিষয়তে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি দেবজ্যোতি মুখার্জির কাছে। জনাব দেবজ্যোতি মুখার্জি, আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস সংক্রমণ চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক ইনফেক্টেড হচ্ছেন। এটি একটু সেন্সিটিভ একটি ট্রিটমেন্ট। আমাদের দেশে বায়োসেফটি মেজার কতটুকু মেনটেন করা হচ্ছে, অথবা কীভাবে মেনটেন করলে এরকম ইনফেক্টেড হওয়া যাবে না, এরকম যে যদি একটু বিস্তারিত বলেন তাহলে হয়তো অনেকে সুবিধা হবে চিকিৎসা দিতে। একটু বিস্তারিত বলবেন দেবজ্যোতি মুখার্জি। ধন্যবাদ চ্যানেল 24 কে। প্রথমে আমি বলতে চাচ্ছি হোয়াট ইজ বায়োসেফটি। আসলে বায়োসেফটিটা কি? আসলে বায়োসেফটি হচ্ছে মেইনলি সেফটি ফ্রম বায়োস। হ্যাঁ, এই যে কন্টাজিয়াস বা সংক্রামক যে এজেন্ট গুলো আছে, সেই এজেন্ট গুলো থেকে যে পরিবেশ বা হচ্ছে আমাদের হিউম্যান হেলথকে সুরক্ষিত রাখার যে প্রিভেন্টিভ মেজারটা, সেটাই হচ্ছে মেইনলি হচ্ছে বায়োসেফটি। তো এই বায়োসেফটি মেজার যদি না করা হয়, তখন হচ্ছে কোভিড-19 সহ আরো যে ডিজিজ গুলো আছে, কন্টাজিয়াস ডিজিজ, এগুলো দ্বারা কিন্তু আমরা সহজেই সংক্রামিত হতে পারবো বা এক্সপোজ হতে পারবো, এবং এক্সপোজড হয়ে আমাদের ইনফেকশনের হারটা বেড়ে যাবে। তো বায়োসেফটি মেইনটেনটা সর্বদা এই সব জায়গায় দরকার। আমি প্রাউডলি বলতে পারি, আমরা মাইক্রোবায়োলজিস্ট হিসেবে, আমরা হচ্ছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি থেকে আমরা একটা জিনিস সর্বপ্রথম আগে শিখেছি, কিভাবে অ্যাসেপটিক টেকনিক মেইনটেইন করা হয় এবং বায়োসেফটি মেইনটেইন করা হয়। এবং আমাদের প্রথম ক্লাস থেকে আমরা হচ্ছে প্রথম বর্ষে প্রথম ক্লাস থেকে যে বায়োসেফটি মেজারটা শিখেছি। তো এই সব জায়গায় বায়োসেফটি মেজারটা খুবই দরকার। আমরা যদি আরো বলতে চাই যে কোভিড-19 যে ল্যাবগুলো বাংলাদেশে যখন শুরু হয়েছে, তখন একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জই ছিল যে বায়োসেফটি মেইনটেইন করাটা। তো বায়োসেফটি মেইনটেইন করাটা হচ্ছে সর্বদা সব জায়গায় হচ্ছে দরকার। আমি যখন হচ্ছে আপনার ল্যাবে ঢুকি, আমরা কিন্তু প্রথমেই হচ্ছে আমাদের হচ্ছে বায়োসেফটি নিয়ে কনসার্ন হতে হয়, কারণ হচ্ছে আমাদের জন্য এবং পরিবেশের জন্য।
আমরা যখন কাজ করি বায়োসেফটি ক্যাবিনেটের ভিতরে, আমরা যখন স্যাম্পল প্রসেসিং রুমে বায়োসেফটি ক্যাবিনেটের ভিতরে কাজ করি, বায়োসেফটি ক্যাবিনেটটা আগে হচ্ছে ক্লিন করে নিই যাতে কোনো ক্রস কন্টামিনেশন বা ক্যারি ওভার কন্টামিনেশন না হয়। এটা একটা বায়োসেফটির মেইন ইস্যু। এবং আমরা যখন হচ্ছে স্যাম্পল গুলোকে হচ্ছে হ্যান্ডেল করার পরে হচ্ছে কাজ শেষ করে আবার যখন হচ্ছে কাজ শেষ করে বেরোয় আসি, তখন হচ্ছে আমরা 70% অ্যালকোহল দিয়ে দুবার আমরা বায়োসেফটি ক্যাবিনেটটা মুছে বেরোয় আসি যাতে হচ্ছে কোনো কন্টামিনেশন না থাকে। এবং আমরা যখন হচ্ছে ড্রপিং করি, যখন হচ্ছে পিপিটা খুলি, তখনও হচ্ছে আমরা সবচেয়ে বেশি এক্সপোজ থাকি ভাইরাস দ্বারা। এই জন্য আমরা আগে আমাদের নিজেদের সারফেসকে, নিজেদের পিপি কে ডিকন্টামিনেটেড করে 0.1% হাইপোক্লোরাইড দিয়ে তারপরে হচ্ছে আমরা বের হই। সর্বদাই বায়োসেফটি মেজারটা আমাদের খুব দরকার, কারণ আমাদের হচ্ছে মেইনলি ভাইরাসটা হচ্ছে নাক, মুখ এবং চোখ দিয়ে হচ্ছে আমাদের ট্রান্সমিশন করতে পারে। আমরা যদি আমাদেরকে এই তিনটা জায়গাকে সুরক্ষিত রাখতে পারি আমাদের বায়োসেফটি মেজার দ্বারা, আমরা কিন্তু অনেকাংশেই সুরক্ষিত থাকবো। আমি জাস্ট কিছু ছোট উদাহরণ আপনাকে দেখা যায় এই মাস্ক এবং গ্লাভসের ব্যাপারে। আমাদের অনেকেই মাস্ক এবং গ্লাভস কিভাবে পরতে হয় এবং কিভাবে খুলতে হয় এটাতে এখনো বেশি দক্ষতা অনেকেরই হয়নি। আমি যদি আপনাকে দেখাই যে এই যে মাস্ক, এই মাস্কের হচ্ছে দুটো পোর্শন থাকে, এটা হচ্ছে বাইরের অংশ, এটা ভিতরের অংশ। এই মাস্কটা যখন আমরা এভাবে পরি, অনেকেই মাস্কটা এভাবে পরে এবং খোলার সময় মানে এই বাইরে থেকে হচ্ছে খুলতে চায় বা বাইরে থেকে এবার হাত দিয়ে খুলতে চায়, যেটা হচ্ছে আমাদের বায়োসেফটির ইস্যু না, এটা এভাবে করতে হয় না। আমাদের মেইনলি করতে হয় এই আমাদের যে তর্জনী আছে, তর্জনী দিয়ে হচ্ছে আমরা হচ্ছে মাস্কের ভিতরে হাতটা ঢুকাবো, ঢুকিয়ে হচ্ছে ভিতর দিয়ে আমরা মাস্কটা এইভাবে খুলবো এবং মাস্কটা হচ্ছে আমরা ভিতরের হাতে রেখেই আমরা মাস্কটা হচ্ছে ভিতরে রেখেই হচ্ছে হাতটা ভিতর দিয়ে হচ্ছে আমরা ডিসপোজ করব, যাতে হচ্ছে আমাদের কোনোভাবেই আমাদের বাইরের সারফেসে আমাদের হাতটা না লাগে। এবং গ্লাভস খোলার ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যে গ্লাভস হচ্ছে এভাবে ধরে ধরে বাইরে হাতে ধরে খুলে ফেলি, এটা হচ্ছে আমাদের ইউজ টু না, আমাদের এটা বায়োসেফটি মেনটেন করার হচ্ছে ইস্যু না। আমরা কি করব, আমাদের এই যে ডান হাত দিয়ে বাম হাতের তালুতে ধরে প্রথমে হচ্ছে গ্লাভসটা হচ্ছে এভাবে খুলবো এবং আমাদের ডান হাতের ভিতরে নেব মুঠির মধ্যে, এবং বাম হাতের তর্জনী দিয়ে আমরা গ্লাভসের ভিতরে ঢুকিয়ে আমরা তারপরে হচ্ছে গ্লাভসটা খুলে হচ্ছে আমরা সেফলি এটাকে ভিতরের দিকে রেখেই হচ্ছে ডিসপোজ করবো, যাতে হচ্ছে আমাদের কোনোভাবেই আমরা ভাইরাস দ্বারা কন্টামিনেটেড বা হচ্ছে ইনফেক্টেড বা এক্সপোজ না হই। সো এই যে বায়োসেফটি ইস্যুগুলো, এই বায়োসেফটি ইস্যুগুলো হচ্ছে সর্বপ্রথম মানে আমরাই সবচেয়ে ভালোভাবে হচ্ছে ব্যাখ্যা করতে পারি। এজন্য যে কোনো জায়গায় বায়োসেফটি কনসার্ন হলেই মাইক্রোবায়োলজিস্ট হচ্ছে সবচেয়ে আগে আসবে এবং আগে আসা উচিত বলে আমি হচ্ছে মনে করি। এইভাবেই হচ্ছে বায়োসেফটি গুলো মেনটেন করলে আমরা হচ্ছে খুব ভালোভাবেই মানে দেশ ও জাতিকে হচ্ছে সুরক্ষিত রাখতে পারবো এবং এই যে কোভিড-19 সহ আরো যে ইনফেকশাস ডিজিজ গুলো আছে সেগুলো হ্যান্ডেল করতে পারবো এবং হ্যান্ডেল রাখার যোগ্যতা রাখতে পারবো। আর ধন্যবাদ জেবজ্যোতি মুখার্জি। আমি আবার যেতে চাচ্ছি ডক্টর আনোয়ারা বেগমের কাছে। ডক্টর আনোয়ারা বেগম, সরকার চাচ্ছে, বিশেষ করে হেলথ ডিরেক্টরেট চাচ্ছে যে করোনা ভাইরাস শনাক্তে র্যাপিড অ্যান্টিজেন ব্যবহার করার জন্য। আসলে র্যাপিড অ্যান্টিজেন ব্যবহার করলে সুবিধাটা কতটুকু হবে, অসুবিধা কতটুকু হবে? আপনি যদি এক্সপার্ট ওপিনিয়ন, আপনার বক্তব্যটা যদি একটু বলেন। একটু যেটা বলতে চাই যে করোনা ভাইরাস একটা রেসপিরেটরি ডিজিজ কজিং ভাইরাস, এবং এই ভাইরাসগুলো যেহেতু আমাদের রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করে, দেখা যায় যে ব্লাডে তাদের অ্যান্টিজেনের কনসেন্ট্রেশন খুবই কম থাকে। তো এই জন্য তো অ্যান্টিজেন টেস্টগুলো আসলে তাদের সেন্সিটিভিটি অনেক কম থাকে। তবে দ্রুত শনাক্তকরণের জন্য তাদেরকে এখন পর্যন্ত যেটা তালাল হোসেন মেনশন করলেন, WHO এবং CDC এখন পর্যন্ত কিন্তু কিটগুলোকে সেভাবে অ্যাপ্রুভাল দেয়নি। তো এই জন্য যেহেতু সেন্সিটিভিটি কম, সেখানে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ রেজাল্ট আসার একটা সম্ভাবনা থাকবে। সেখানে আসলে ট্রু চিত্রটা বা সেটা আসলে কতটুকু বের হয়ে আসবে সেই জন্য এখানে একটা কোশ্চেন থেকে যায়। এবং আমি যতটুকু জানি যে, যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে কানাডার CDC, ওখানে আমাদের একজন মাইক্রোবায়োলজিস্ট আছেন, ওনারা কানাডাতে এখন পর্যন্ত 17টা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কানাডা গভর্নমেন্ট ওটাকে যেটা সাধারণ জনগণের জন্য বা সাধারণ ডিটেকশনের জন্য, রোগ ডিটেকশনের জন্য সেভাবে দেয় না। কিন্তু সেটা হয়তো একটা স্ক্রিনিং এর জন্য আমরা ইউজ করতে পারি, যে স্ক্রিনিং যে কত পার্সেন্ট লোক অলরেডি ইনফেক্টেড আমাদের দেশে, সেই জিনিসটা একটা স্ক্রিনিং টেস্টের জন্য ব্যবহার করা যেতে পারে, বাট নট ডিটেকশন। আমার
মতামত বা আমার মত যেটা হলো যে এখন পর্যন্ত আসলে সেগুলা রোগ ডিটেকশন করার জন্য সেই পর্যায়ে এখন পর্যন্ত পৌঁছায়নি, তাদের সেন্সিটিভিটি বলি বা তাদের রোগটা শনাক্তকরণ ক্ষমতায় যদি বলি। তো ম্যাডাম, র্যাপিড অ্যান্টিবডি এটা করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি র্যাপিড অ্যান্টিবডির বিষয়ে? র্যাপিড অ্যান্টিবডি বিষয়ে একই বক্তব্য যেটা তালাল মেনশন করলেন, যে র্যাপিড অ্যান্টিবডি টেস্টে দেখা যায় যে প্রায় 30% বা মোর দেন 30% আসলে ফলস ফলস নেগেটিভ একটা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে সেটা যদি আপনি এরর হিসাবে ধরে নিয়ে করতে পারেন একটা স্ক্রিনিং এর জন্য, আমি যেটা বারবার মেনশন করছি স্ক্রিনিং, যে আপনার একটা পপুলেশনে বা একটা কমিউনিটিতে কত পার্সেন্ট মানুষ অলরেডি করোনা ভাইরাস দিয়ে ইনফেক্টেড। কিন্তু সেখানে আবার আরেকটা জিনিস যেটা ফ্যাক্ট যেটা কাজ করে সেটা হলো যে আপনার অ্যান্টিবডি টাইটার কনসেন্ট্রেশন কতটুকু প্রোডাকশন হলো, কারণ প্রত্যেকটা পার্সনের এই ইমিউনিটি, যেটা অ্যান্টিবডি টাইটারের সাথে ইমিউনিটির একটা যোগসূত্র আছে, সেই জিনিসটা ওতপ্রোতভাবে যেহেতু জড়িত, সেই জন্য সেখানে কিন্তু 30% এর মতো এরর থেকেই যাবে। আমি 70% রেজাল্ট আমি হয়তো নিতে পারবো, কিন্তু যে ওই টেস্টটার যেটা একটা আমি যদি বলি লিমিটেশন, সেই জিনিসটা কিন্তু থেকেই যাবে, সেই জিনিসটা থেকে যাবে। যার হয়তো অ্যান্টিবডি টাইটার খুব লো, সেটা হয়তো আমরা অ্যান্টিবডি ডিটেকশন কিট দিয়ে করতে পারবো না। প্রত্যেকটা ডিটেকশন করার জন্য একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন অফ অ্যান্টিবডি টাইটার দরকার হয়। ম্যাডাম, একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে দেশে সংক্রমণের সংখ্যা বাড়ছেই, একই সঙ্গে টেস্টের সংখ্যা দিনকে দিন কমে আসছে। তো এটা ভবিষ্যতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আপনি মনে করেন একজন মাইক্রোবায়োলজিস্ট হিসেবে? একজন মাইক্রোবায়োলজিস্ট হিসাবে এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ, এবং আপনি দেখছেন আমাদের দেশের টেস্টের চিত্রটা, যার কারণে এখন বিভিন্ন দেশে লোকজন যেতে বা এন্টার করতে ঢুকতে সমস্যা ফেস করছে কি বা মোকাবেলা করছে। সম্প্রতি ইটালিতে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে, এবং আপনি জানেন যে জাপান, তারপরে কোরিয়া, এই দেশগুলাতে আমাদের এমবার্গো আছে আমাদের ভিসা প্লাস যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা যত বেশি জনগণকে টেস্টের আওতায় আনতে পারবো, তত বেশি আমাদের যেটাকে আমরা যদি বলি গ্রহণযোগ্যতা, বিভিন্ন দেশে যে করোনা টেস্ট মোকাবেলায় আমাদের যে গ্রহণযোগ্যতা, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর করোনা টেস্ট কমে যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত যেটা অভিমত, এটা একটা হতে পারে যে টেস্ট ল্যাব গুলাতে আসলে কন্টিনিউয়াসলি যখন রিয়েল টাইম পিসিআর মেশিন গুলা কাজ করে, মাঝে মাঝে তাদেরকে ট্রাবল শুটিং এর দরকার হয়, আপনার সেগুলোকে মেইনটেনেন্স এর দরকার হয়, তারপরে ক্যালিব্রেশনের দরকার হয়, তারপরে এখানে দক্ষ লোক বলেরও অভাব আছে, কারণ আপনি করোনা টেস্টে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতে পারেন না। এক সপ্তাহ যদি কাজ করেন, এক সপ্তাহ আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেই ব্যাপারগুলো আছে। প্লাস আমার আরেকটা হলো যে জনগণের একটা অনীহা থাকতে পারে যে টেস্ট করানোর ব্যাপারে, সেই কারণে টেস্ট সংখ্যা কমে যেতে পারে, যে প্রবাবল কারণগুলো আছে। তবে আমরা যদি একটা গ্রহণযোগ্য পর্যায়ে সারা বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্যতা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে, টেস্টের মান বাড়াতে হবে, গুণগত মানও বাড়াতে হবে, প্লাস দক্ষ অণুজীব বিজ্ঞানী দিয়ে এই টেস্টগুলোকে করতে হবে, যেটা তালাল এবং অন্য আমাদের স্বেচ্ছাসেবকরা যে প্রবলেমটা ফেস করলেন, ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ যে ব্যাপারটা, রেজাল্টের ব্যাপারটা, সেগুলোকে এনশিওর করতে হবে যে আমি আমার টেস্টের রেজাল্টটা সঠিকভাবে সেটাকে নির্ণয় করতে পারছি। সেই জন্য আমি মনে করি যে এই টেস্টগুলোর সাথে এবং টেস্ট সংখ্যা বাড়ানোর জন্য দক্ষ অণুজীব বিজ্ঞানী নিয়োগ দেওয়া স্বাস্থ্য খাতে একটা কাঠামো তৈরি করে খুবই জরুরি ভবিষ্যতের জন্য এবং বর্তমান প্যান্ডেমিক মোকাবেলার জন্য। এখানে আমি একটু বলতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে কিছু প্রজেক্টে, যেগুলো বিভিন্ন দাতা সংস্থার সাহায্যার্থে অর্থায়নে চলছে, কোভিড-19 কিছু ল্যাব তৈরি হচ্ছে, সেখানে ডাক্তারদের সাথে সাথে এমএসসি ইন মাইক্রোবায়োলজি যারা আছে তাদের জন্য একটা সার্কুলার দিয়েছেন, কিন্তু এটা সাময়িক, 2 মাস 3 মাস বা 6 মাস। বাট এই সাময়িক নিয়োগটা আমরা চাই সেটার জন্য স্থায়ী রূপ দেওয়া হয়, ভবিষ্যতে স্বাস্থ্য খাতকে একটা দৃঢ় কাঠামো দাঁড়া করানোর জন্য। এখন যে প্রশ্নগুলো মুখোমুখি হচ্ছে বা আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি, দক্ষ জনবল একটা বিশাল এখানে একটা বিশাল ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সেই জন্য দক্ষ অণুজীব বিজ্ঞানীদের যারা এদের এই দক্ষতাগুলো আছে, সেখানে আমরা চাই একটা স্থায়ী কাঠামো তৈরি করে চিকিৎসক এবং স্বাস্থ্য ব্যবস্থার সাথে একটা সমন্বয় করে একসাথে কাজ করার জন্য সরকারকে বিনীত অনুরোধ জানাই।
ডক্টর আনোয়ারা বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে যারা আলোচনায় অংশ নিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের যে রেকমেন্ডেশন, আপনাদের চাওয়া পাওয়া, সেটি নীতি নির্ধারণী পর্যায়ে তারা সবাই শুনবেন এবং এই বিষয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে বলতে চাই, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে মূলত আমরা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং আগামী অনুষ্ঠানে নতুন যে বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, তবে অবশ্যই এই সময়টাতে ঘরের থেকে বের হবার আগে মাস্ক ব্যবহার করবেন।